আমি কৌশিক, কলকাতা শহরে চাকরি করি। সন্ধ্যায় আমার মা আমাকে ফোন করে বললেন আমার দাদুর নাকি ভীষণ অসুখ। খবরটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গ্রামে ছুটে আসলাম। আমাদের গ্রামে ভালো কোনো হাসপাতাল নেই, তাই রাতের মধ্যেই দাদুকে নিয়ে শহরে বড় কোনো হাসপাতালে যেতে হবে। এখন রাত প্রায় 8টা বেজে গেছে। জানি না ঠিক কয়টায় আমি বাড়ি পৌঁছাতে পারবো। বটতলায় হরি কাকা দুজন মাঝবয়সী লোকের সাথে বসে সিগারেট খাচ্ছেন। হরি কাকার দম আছে বলতে হবে। এত বছর হয়েছে ওনার, কাশির যন্ত্রণায় ভালো করে একটু কথাও বলতে পারেন না, তবু সিগারেট খাওয়া ছাড়েন না। ওনার পাশে বসে সিগারেট খাওয়া বাকি দুই লোককে ঠিক চিনতে পারছি না। এর আগে কখনো দেখেছি বলেও তো মনে হচ্ছে না। কিছুটা মোটা আর মাথার তালুতে একেবারেই চুল নেই বললেই চলে। আমাদের গ্রামে এমন কেউ আছে বলে আমার তো মনে পড়ছে না। ভ্যান গাড়িটি বটতলায় এসে থামাতেই হরি কাকা উঠে এসে আমায় বললেন, আরে কৌশিক যে, কতদিন পর দেখলাম বল। কি করবো বলো, নতুন চাকরি, তাই তো ছুটি নিতে পারছি না। তা কাকা, তোমার সাথে ওনারা কারা? ওনাদের তো চিনলাম না। ওরা আমার শ্বশুর বাড়ির লোক, আজই বেড়াতে এসেছেন। তোমাকে বলি হারি কাকা, কাশির যন্ত্রণায় ভালো করে তুমি দুটো কথাও বলতে পারে না, তাও সিগারেট খাওয়া ছাড়ছো না কেন? বলি অনেক তো হয়েছে, এই বুড়ো বয়স অন্তত সিগারেট খাওয়াটা তো ছাড়ো। সে না হয় ছেড়ে দিব, এত চিন্তা করো না। তা বাবা, এত রাতে তুমি এখানে এলে? আর বলো না কাকা, মা ফোন করে বললো দাদুর নাকি ভীষণ অসুখ। আর তুমি তো জানোই গ্রামে কোনো ভালো হাসপাতাল নেই, তাই দাদুকে শহরে নিয়ে যেতে এসেছি। তা খুব ভালো করেছো বাবা। তো দাদু আসলে খুব অসুস্থ। আমি গিয়েছিলাম ওনাকে দেখতে। অনেক রাত হলো। তুমি এখন বাড়ি যাবে কেমন করে? বড় রাস্তা দিয়ে যাবে নাকি? শর্টকাট রাস্তা দিয়ে যেতে চাইছো? বড় রাস্তা দিয়ে গেলে অনেক সময় তো লেগে যাবে, তার চেয়ে বরং শর্টকাট নেই। হ্যাঁ, তাই যাও। আর বড় রাস্তা দিয়ে তুমি যেতে গেলে যেতে পারবেও না। গ্রামে গত দুদিন প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ওই রাস্তা প্রায় কাদা মুক্ত হয়ে গেছে। এখন শর্টকাট ছাড়া আর কোনো উপায়ও নেই। কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে গেলে যে একটু সাবধানে যেও, কারণ তুমি তো ভালো করেই জানো বাজারের আশেপাশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমি তাহলে এখন যাই কাকা, আমাকে পুরোটা পথ হেঁটে যেতে হবে। ভ্যান চালক আমাকে আগেই বলে এসেছেন বটতলা পর্যন্ত আসবেন, এর সামনে আর যাবে না। ঠিক আছে, যাও তাহলে, দেরি করো না, তাড়াতাড়ি যাও। কাকার কাছ থেকে বিদায় নিয়ে ঘুটঘুটে অন্ধকার রাস্তায় আমি একা একা হেঁটে চললাম। এই রাস্তা দিয়ে আমি 30 মিনিট সামনে হেঁটে গেলেই আমার বাড়িতে পৌঁছে যাব, কিন্তু অন্য কোনো রাস্তা দিয়ে গেলে কম করে হলেও 5-6 ঘন্টা লেগে যাবে। যদিও বা এই পথ খুবই বিপজ্জনক, কিন্তু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য আমার কাছে যে আর কোনো উপায়ও নেই। এবার কপালে যা আছে তাই হবে। বাজারের কাছাকাছি আসার পর ভয় আমি থমকে দাঁড়ালাম। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমার মনটা বড্ড অস্থির হয়ে আছে। বুঝতে পারলাম আমি এই পথ দিয়ে যেতে ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু ভয় পেলেও আমার আর কোনো কিছু করার ছিল না। এই পথ দিয়েই যে আমাকে যেতে হবে, তাই সাহস করে আবার হাঁটা শুরু করলাম। 2-1 কদম সামনে গিয়ে আমি খুব অবাক হয়ে যাই। হে, আমি কি দেখছি? আমি ভুল দেখছি না তো? এত রাতে ওখানে কোনো ভ্যান থাকার তো কথা নয়, তাও আবার ভ্যানে যুবতী মেয়ে বসে আছে। আমাদের গ্রামের মেয়েরা দিনের বেলা এই পথ দিয়ে যাতায়াত করে না, তাহলে এই মেয়েটাকে আর এত রাতে ভ্যানে করে যাচ্ছি কোথায়? আমি কিছুই বুঝতে পারছি না। নিজের অজান্তেই আরো 2-1 কদম সামনে এগিয়ে গেলাম। আমি কিছু বলার আগেই ভ্যান চালক খুব কর্কশ গলায় বললেন,
এই রাতে পথ দিয়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো না এই রাতে এই পথে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে? কেউ রাতের বেলা এই পথ দিয়ে যাওয়া আসা করে না। আসলে আমি খুব বিপদে পড়ে এই পথ দিয়ে যাচ্ছি। আমার দাদু ভীষণ অসুস্থ। রাতের মধ্যে ওনাকে শহরে কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। কি নাম তোমার দাদুর? আগে গৌরাঙ্গ সেন। আপনি চিনেন তাকে? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। তা তুমি চাইলে আমি তোমাকে ভ্যানে করে এগিয়ে দিতে পারি। তাহলে তো খুব বেশ ভালো হয়। আসলে আমি এতক্ষণ ধরে এই পথ দিয়ে একা একা ভীষণ ভয় পাচ্ছিলাম। আপনাদের দেখে মনটা একটু হালকা লাগছে। আমি ভাবতেও পারিনি যে আমি এখানে কোনো ভ্যান পাবো। আহ, এত কথা না বলে ভ্যানে উঠে বসো তো। আমি বাপু তোমাদের জন্য এত অপেক্ষা করতে পারবো না, আমার একটু তাড়া আছে। মেয়েটির মুখে অমন কথা শুনে আমি খুব বিব্রত বোধ করি। তাড়াহুড়ো করে আমি ভ্যানে উঠে বসতেই ভ্যান চালক ভ্যান চালাতে শুরু করলো। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে পথঘাট ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। দুহাত সামনে কি আছে তাও বোঝার উপায় নেই। ঝিঝি পোকার ডাক খুব কানে বাজছে। মাঝে মাঝে দূর থেকে শিয়াল ডাকার শব্দ ভেসে আসছে। আমাদের ভ্যান খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু আমি দেখতে পাইনি। জানি না গ্রামের লোকজন খামোকা এত বেশি ভয় পায় কেন। হঠাৎ আমাদের ভ্যান থমকে দাঁড়ালো। আমি চমকে উঠে বললাম, কি হলো দাদা, এভাবে থামালেন কেন? সামনে একটা বড় গাছ ভরে আছে। মনে আমার বুকের ভেতর ভয়ের মোচড় দিয়ে উঠল। কেন যেন মনে হচ্ছে কোনো অশুভ লক্ষণ। এখন কি হবে দাদা? আমি বাড়ি যাব কেমন করে? মেয়েটাকে এভাবে হাসতে দেখে আমি খুব বিরক্ত হলাম। এমন জটিল পরিস্থিতিতে কেউ এভাবে হাসতে পারে? তবে মেয়েটার হাসি বেশ অদ্ভুত সুন্দর। সেই সাথে মেয়েটিও খুব সুন্দর। এতক্ষণ আমি মেয়ের দিকে লক্ষ্য করিনি। গা ভর্তি গহনা আর পরনে লাল টুকটুকে শাড়ি থেকে মনে হচ্ছে মেয়েটি নতুন বিয়ে করেছে। আপনি এভাবে হাসছেন কেন? বাড়ি যাওয়ার খুব তাড়া বুঝি? আমি একটু পর পর মেয়েটির দিকে বাঁকা চোখে তাকাচ্ছি, আর মেয়েটি তা বুঝতে পেরে মুচকি হাসি হাসছে। তার চোখের মায়ায় আমি হারিয়ে যাচ্ছিলাম। মেয়েটির সাথে গল্প করতে খুব ইচ্ছা করছিল, তাই আগ বাড়িয়ে বললাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনার নাম জানতে পারি? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার নাম নীলা। আবারও আমাদের ভ্যান থমকে দাঁড়ালো। এবার রাস্তায় কিছু পড়ে থাকতে দেখা গেল না। ভ্যান চালক তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ভ্যান চালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ভ্যান সামনের দিকে এগোচ্ছে না। দেখে মনে হচ্ছে কেউ খুব শক্ত করে পিছন থেকে ভ্যানটি টেনে ধরে রেখেছে। ভয়ে আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলাম। ভ্যান চালক খুব বিরক্ত হয়ে হুঙ্কার করে বললেন, এভাবে বিরক্ত করো না, যেতে দাও। ভ্যান আবারও চলতে শুরু করলো। আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম তাকে খুব স্নিগ্ধ দেখাচ্ছে। ভয় তাকে কাবু করতে পারেনি। আচমকা দমকা হাওয়া বইতে শুরু করলো। মনে হচ্ছে এখনই বুঝি আমি বাতাসে উড়ে যাব। বাতাসের সাথে কিছুতেই যেন নিজেকে ভ্যানের উপরে রাখতে পারছি না। ভ্যান এক পাশ থেকে ও পাশে হেলে পড়ছে। ভয় আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। বুকের ভিতর প্রাণ পাখিটা তুকতুক করছে। মনে হচ্ছে এক্ষুনি আমার প্রাণটা বের হয়ে যাবে। ওভাবে বিরক্ত করো না, ও আমার কাছের লোক। ভ্যান চালক এ কথা বলতে না বলতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। আবারও ভ্যান চলতে লাগলো। আমার মনটা খুব ছটফট করছে।
হাত পায়ে কোনো বোধ পাচ্ছি না, ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। ভয় আমার প্রাণ একেবারে যায় যায় অবস্থা। আর ঠিক তখনই আবারও ভ্যান থমকে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখলাম ভ্যানের সামনে অনেক বড় একটা গর্ত। ভ্যান চালক রেগে হুঙ্কার দিয়ে বললেন, শিলা, অনেক জ্বালাতন করছো তুমি, এবার থামো তো। ভ্যান চালক মেয়েটার নাম নিতেই আমি তার দিকে তাকালাম। প্রচণ্ড ভয় আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি দেখলাম মেয়েটার পরনে লাল টুকটুকে একটা ধবধবে শাড়ি পরা আছে। ওর চোখ গড়িয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে লালা ঝরছে। মুহূর্তের মধ্যে নীলা একটা ভয়ঙ্কর পিশাচিনী হয়ে গেছে। আমি চিৎকার করে ভ্যান থেকে লাফিয়ে নিচে পড়লাম। আর তখন দেখলাম ভ্যান চালক একটা ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। প্রচণ্ড ভয় আমার চোখ কপালে উঠে যায়, আর হাত পা ধর করে কাঁপতে থাকে। প্রাণবাগিটাই যায় যায় অবস্থা। নীলা, ওকে বিরক্ত করো না, ওকে যেতে দাও, ও আমার খুব কাছের লোক। না, এই পথ দিয়ে আমি কোনো মানুষকে জীবিত যেতে দিব না। ওরা আমাকে বাঁচতে দেয়নি। ভ্যান চালক প্রচণ্ড রেগে মেগে পিশাচিনীকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। আবার যদি ওকে বিরক্ত করতে আসো তাহলে আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো। পিশাচিনীটা হাওয়ায় মিলিয়ে যায়। আমার প্রচণ্ড মাথা ঘুরছে। আমি চোখ দিয়ে সবকিছুই ঝাপসা দেখতে লাগলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর দেখলাম আমি আমার বাড়ির কাছাকাছি এসে পড়েছি। তারপর আস্তে আস্তে আমি আমার বাড়ি ফিরে যাই। আমাকে দেখে মা আর দাদু ভীষণ ব্যস্ত হয়ে পড়েন। সারা রাত ওনারা আমার জন্য খুব দুশ্চিন্তা করেছেন। আমি দাদুকে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। সব শুনে দাদু বললেন, তুমি যেই ভ্যান চালককে দেখেছো সে আমার বন্ধু গোপাল। এখন থেকে 25 বছর আগে একদিন রাতের বেলা গোপাল তার বোন নীলাকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছিল। নীলার গা ভর্তি গহনা ছিল। বাঁশঝাড়ের কাছে আসতেই ওদের উপর কেউ হামলা করে দেয় এবং ওদের হত্যা করে সমস্ত গহনা চুরি করে নিয়ে যায়। এরপর থেকে রাতের বেলা এই পথ দিয়ে কেউ যাওয়া আসা করলে নীলা তার প্রাণ কেড়ে নেয়। সমস্ত ঘটনা শুনে আমার গা শিউরে উঠল। তারপর আমি আমার দাদু এবং মাকে নিয়ে শহরে চলে আসলাম। আর কখনো আমি গ্রামে ফিরে যাইনি।